ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, বিপ্লবী গার্ড প্রধান সহ নিহত 4। জেরুসালেমে জরুরি অবস্থা। লন্ডনে ডক্টর ইউনুস তারেক আলোচিত বৈঠক আজ। চলমান সংকটময় রাজনীতিতে নতুন মোড়। ঈদের ছুটির পর ঢাকায় ফিরছেন মানুষ, রেলযাত্রা নেই ভোগান্তি, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। ভারতে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরেন্দ্র মোদী। ইরানের রাজধানী তেহরানে একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় বিপ্লবী গার্ড প্রধান হোসেন সালামি, 2 পরমাণু বিজ্ঞানী সহ প্রাণ গেছে বেসামরিক অনেকের। জবাবে ইসরায়েল লক্ষ্য করে শতাধিক ড্রোন নিক্ষেপ করে তেহরান। ইসরায়েলি হামলার ঘটনায় ওয়াশিংটন জড়িত নয় বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার ভোর হঠাৎই তেহরানে শোনা যায় একের পর এক বিস্ফোরণের শব্দ। রাজধানীর বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের ছোড়া মুহুর্মুহু মিসাইলে লণ্ডভণ্ড হয়ে যায় বহু স্থাপনা। প্রাণ যায় নারী, শিশু সহ বেশ কয়েকজন বেসামরিকের। নিহত হন রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা। প্রাণ গেছে 2 পরমাণু বিজ্ঞানীরও। কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টা হামলা চালায় তেহরান। তেল আবিব লক্ষ্য করে ছোড়া হয় শতাধিক ড্রোন। এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের প্রধান সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। যদিও আগে থেকেই সতর্ক অবস্থায় ছিল ইসরায়েল। হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে এখনও কিছু জানা যায়নি। এদিকে ইরানের বিরুদ্ধে চালানো ইসরায়েলি হামলার ঘটনায় ওয়াশিংটন জড়িত নয় বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই হামলাকে ইসরায়েলের একতরফা পদক্ষেপ বলছে ওয়াশিংটন। তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ রুখতে গেল কয়েক মাসে দফায় দফায় বৈঠকে বসে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা, তবে মেলেনি আশানুরূপ ফল। এরপরই ধারণা করা হয় মিত্রের হয়ে মধ্যপ্রাচ্যে ইরানের ওপর যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে তেল আবিব। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ইসরায়েলি ইরান পাল্টাপাল্টি হামলার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে তেহরান থেকে যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের সাংবাদিক নাসির মাহমুদ। জনাব নাসির মাহমুদ, আপনাকে চ্যানেল 24 স্বাগত জানাচ্ছি। ইরানে ইসরায়েলের এই হামলার পর ইরানের পরিস্থিতি এখন কেমন? দেশটিতে যে বাংলাদেশিরা অবস্থান করছেন তারা কেমন আছেন? জি, ধন্যবাদ আপনাকে। ইসরায়েলের হামলার পরবর্তী পরিস্থিতি এখন মোটামুটি অনুকূলে, পুরোটাই ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তে আর ইসরায়েল হামলা করার দুঃসাহস দেখাবে না, যদিও তারা বলেছে যে তারা এই হামলা চালিয়ে যাবে। তো ইরানের সশস্ত্র বাহিনী সহ যতগুলো ইউনিট আছে সবগুলো মোটামুটি এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এর আগে, হামলার আগে এদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা অ্যাক্টিভ ছিল না, সেগুলো এখন অ্যাক্টিভ হয়ে গেছে। আর আপনারা তো জানেন, একটু আগেই যে ভাইয়ের রিপোর্ট শুনলাম, তিনি বলেছেন যে ইরান অলরেডি হামলা শুরু করেছে। তাদের শতাধিক ড্রোন অলরেডি ইসরায়েলে হামলা চালিয়েছে এবং এর পরপরই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হবে, যেগুলো 7 মিনিটের মধ্যে ইসরায়েলে গিয়ে পৌঁছবে। তো এই পরিস্থিতিতে ইরান এখন সতর্ক। ইরান মোটামুটি জনগণ মোটামুটি প্রস্তুত রয়েছে। আপনারা জানেন যে ইরান এমন একটা দেশ যারা অভ্যন্তরীণভাবে হয়তো রাজনৈতিক বিরোধ থাকতে পারে, আদর্শিক বিরোধ থাকতে পারে, কিন্তু বিদেশি হামলার প্রশ্নে তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। জাতিকে ওই ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুপ্রিম লিডার যিনি এখানকার, আয়াতুল্লাহ খামেনি, তিনি অলরেডি ভাষণে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা মোটামুটি ঐক্যবদ্ধ এবং সশস্ত্র বাহিনী সহ যতগুলো বাহিনী আছে সবগুলো মোটামুটি সক্রিয়। সুতরাং ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি মোটামুটি এখন শান্ত আছে। জি, এই যে পাল্টাপাল্টি হামলা, ইরান শতাধিক ড্রোন হামলা করেছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেটা বলেছেন যে এই হামলা অব্যাহত থাকবে, তাহলে কি আসলে মধ্যপ্রাচ্যে আবারও একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে কোনো দামামা বাড়ছে? বিষয়টা নির্ভর করছে আসলে আমেরিকার উপর। আপনাদের রিপোর্টে যেটা বললেন যে আমেরিকা বলেছে যে তারা এই হামলার সাথে জড়িত নয়, ইসরায়েল নিজস্ব প্রচেষ্টায় এই হামলা চালিয়েছে বা তারা তাদের একক
সিদ্ধান্তে এই হামলা করেছে। বিষয়টি আসলে যারা মিডিয়ার সাথে যোগাযোগ রাখেন কিংবা সামরিক বিষয়ে যারা খোঁজখবর রাখেন তারা হয়তো বিষয়টা সেভাবে নাও মানতে পারেন, কারণ ইসরায়েলের আসলে নিজস্ব কোনো অস্তিত্ব নেই, না সামরিক না অর্থনৈতিক কোনো অস্তিত্বই তাদের নেই। আমেরিকা যতক্ষণ না তাদেরকে গ্রিন সিগন্যাল দিবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল এই দুঃসাহস করবে না, কারণ আমেরিকাকে ছাড়া ইসরায়েল শূন্য এখানে। পক্ষান্তরে ইরান কিন্তু স্বয়ং সম্পূর্ণ সব দিক থেকে। ইরান এক সময় কোণঠাসা হয়ে পড়েছিল, আপনারা জানেন তাদের উপরে স্যাংশন থাকার কারণে। এর ফলে ইরান নিজস্ব প্রযুক্তিকে কাজে লাগিয়ে, নিজস্ব সামর্থ্যকে কাজে লাগিয়ে ড্রোন থেকে শুরু করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত সবকিছু এখন নিজেরাই তৈরি করছে। তাদের মিসাইল সিটি রয়েছে বেশ কয়েকটা, আন্ডারগ্রাউন্ডে থাকাতে এগুলো প্রকাশিত হচ্ছে না বা এটা জানা যাচ্ছে না। তারা পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি চলে গেছে, যে কোনো মুহূর্তেই তারা চাইলেই কিন্তু পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারে, কিন্তু তাদের রাহবার সুপ্রিম লিডার যিনি, তার ফতোয়ার কারণে এই পরমাণু বোমাটি তৈরি করছে না। তার মানে আমি বলতে চাচ্ছি যে ইরানের যথেষ্ট সক্ষমতা রয়েছে, যথেষ্ট পাওয়ারফুল তারা। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে আসলে সময় নেই, পরবর্তীতে হয়তো আমরা আবারও আপনার সাথে অনেক কথা বলতে পারবো। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রেডিও তেহরানের সাংবাদিক নাসির মাহমুদ। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আজ। স্থানীয় সময় সকাল 11টায় শুরু হতে পারে আলোচিত এই বৈঠক। ধারণা করা হচ্ছে আলোচনায় গুরুত্ব পাবে জাতীয় নির্বাচন, এছাড়া সংস্কার নিয়ে আলোচনা হবে। এদিকে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। পরে গ্রহণ করেন দ্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, যা তুলে দেন রাজা তৃতীয় চার্লস। বিশ্ব শান্তি, সম্প্রীতি ও সহমর্মিত অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে দেয়া হয় এই পুরস্কার। এ বিষয়ে আরও খবর জানাবো। লন্ডন থেকে প্রধান উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের সবশেষ খবর জানাবো আপনাদের। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপটন কুমার। লিপটন, স্থানীয় সময় সকাল 11টায় শুরু হবে। শুনেছি যে বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন তারা তাদের নেতার যেহেতু সেখানে অবস্থান করবেন, এসে হাজির হবেন, তাদের আসলে প্রত্যাশাটা কি? আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত সেই বৈঠকটি। আপনি জানেন সকাল থেকেই কিছুক্ষণ আগে আসলে এখানে সকাল হয়েছে, সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা দ্য ডরচেস্টার হোটেলের সামনে হাজির হতে শুরু করেছেন। তাদের বিপুল উৎসাহ উদ্দীপনা, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই বৈঠকটির জন্য। এর আগে প্রেস সচিবের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল বৈঠকটি 1 to 1 হতে পারে, কিন্তু আমরা কয়েকটি সূত্র থেকে জানতে পেরেছি আজকের বৈঠকে তারেক রহমানের সাথে কয়েকজন প্রতিনিধি থাকার সম্ভাবনা আছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তিনি একান্ত কিছু সময়ও কথা বলবেন। আর যেসব বিষয় নিয়ে আলোচনা হবে সেসব বিষয়গুলো আমরা জানতে চেষ্টা করেছিলাম। এর আগে সরকারের পক্ষ থেকে প্রেস সচিবের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল, এই বৈঠকে খোলামেলা আলোচনা হবে, নির্ধারিত কোনো বিষয় নেই আলোচনার। তার মানে আমরা বুঝতে পেরেছিলাম যে বিভিন্ন বিষয় নিয়ে আসলে আলোচনা হতে পারে। তবে মোটা দাগে আসলে দুইটা বিষয় নিয়ে আলোচনা হবে বলে আমাদের সূত্রগুলো নিশ্চিত করেছে। আর সেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান নির্বাচনের যে তারিখটা ঘোষণা করা হয়েছে সেটা এগিয়ে আনা যায় কিনা, আর যদি একটা সমঝোতা হয় তাহলে বিএনপির পক্ষ থেকে হয়তো ডিসেম্বরে যে কথা বলা হচ্ছে সেটা একটু এগিয়ে জানুয়ারি বা ফেব্রুয়ারিতেও সেটা আগানোর কথাতে একমত হওয়া যেতে পারে। আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি জোর দেওয়া হবে সেটা হচ্ছে সংস্কারের বিষয়, কারণ সরকারের সংস্কারের বিভিন্ন বিষয়ে এখনো বিএনপি একমত নয়। এই দুইটা বিষয় নিয়ে আসলে প্রধানত নেগোসিয়েশন হবে। আর এরই বৈঠকের পরেই আসলে বোঝা যাবে কি কি হতে যাচ্ছে। এই ছিল লন্ডন থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। লন্ডন থেকে জানাচ্ছিলেন সহকর্মী লিপটন কুমার। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক চলমান সংকটময় রাজনীতিতে এক নতুন মোড়, যা সুষ্ঠু নির্বাচন ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। তাই কোনো বিতর্কিত বক্তব্য দিয়ে এই তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণকে ক্ষতিগ্রস্ত না করতে রাজনীতিকদের প্রতি আহ্বান তাদের। মাকসুদুন নবীর রিপোর্ট। ১.৫ দশকের স্বৈরশাসন পেরিয়ে সত্যিকারের গণতান্ত্রিক উত্তরণের যে পথ ধরে হাঁটছে বাংলাদেশ, তা যে খুব মসৃণ নয় স্পষ্ট হয়েছে গেল 10 মাসে।
একদিকে ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধে হেরফের, অন্যদিকে নির্বাচনের অন্যতম অংশীজন বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের বাড়তে থাকা দূরত্ব। সংকট ঘনীভূত হওয়ার এমন মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক রাজনীতিতে তৈরি করেছে নতুন মোড়, যা নিয়ে যেতে পারে সঠিক গন্তব্যে, এমন অভিমত বিশ্লেষকদের। এই সাক্ষাৎটি রাজনৈতিক গুরুত্ব বা তাৎপর্য অনেক বেশি, বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে, বিশেষ করে বিচার প্রক্রিয়া এবং সংস্কারের রকম ফেন নিয়ে আমাদের মধ্যে যে অনেক কথা হচ্ছে সেই জায়গাটি থেকে। 5 আগস্টের পরে বাংলাদেশের 3টে স্টেক হোল্ডার খুব সিরিয়াস কাজ করছে এবং খুব প্রভাবশালী এরা। রাজনৈতিক স্টেক হোল্ডার বলতে আমি বিএনপিকে বুঝি, সবচেয়ে বড় স্টেক হোল্ডার। আর অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে সরকার একটা স্টেক হোল্ডার। আর একটা বলতে পারি রেজিমেন্টেড ফোর্স হিসাবে বাংলাদেশের সেনাবাহিনী। যদি এই স্টেক হোল্ডারটা ইউনূস সাহেবের সাথে একটা সমঝোতায় চলে আসে, তাহলে 3টা স্টেক হোল্ডারের মধ্যে 2টা স্টেক হোল্ডার একটা জায়গায় চলে আসলো, তাহলে এটা ভালো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ইউনূস তারেক বৈঠক কেবল নির্বাচনী তারিখের আলোচনায় আবদ্ধ রাখা ঠিক হবে না, বরং সুরাহা টানতে হবে সংস্কার, জুলাই সনদ ও গণহত্যাকারীদের বিচার ইস্যুরও। ইতিবাচক হওয়ার কোনো বিকল্প নেই আপাতত। হয় প্রফেসর ইউনূস সাহেবের প্রস্তাব অনুযায়ী মিস্টার তারেক রহমান মেনে নিলেন যে ওকে, একটু খারাপ হলেও পরিবেশ এবং অন্যান্য প্রস্তুতিগত কিছু সমস্যা থাকলেও আমরা এপ্রিলে নির্বাচন করব, তাহলে খুবই ভালো। আরেকটা হলো যে না, তারা দুজনটি একটু মাঝামাঝিতে আসলেন, তারা ফেব্রুয়ারিতে আসলেন, সেটাও ভালো। যেই কথাটি আমরা অনেক সময় বলে থাকি যে সংস্কারটি হয়তো অন্তর্বর্তী সরকার শুরু করবে, কিন্তু নির্বাচিত সরকার সেটিকে বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করবেন, সেক্ষেত্রে একটা কমিটমেন্টের বিষয় রয়েছে। তৃতীয় হচ্ছে বিচার প্রক্রিয়া। আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, জুলাই আগস্টে গণহত্যা হয়েছে, সেই বিচারের প্রক্রিয়াকে কতটা ত্বরান্বিত করা যায়। ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারায় ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালায়া লন্ডন পর্যন্ত গেছেন। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক হওয়ার আগেই কোনো রাজনীতিকের মুখ থেকে ঝরছে তির্যক মন্তব্য। সংকট উত্তরণের এমন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সব পক্ষকে তাই দায়িত্বশীল আচরণের আহ্বান বিশ্লেষকদের। মনে করেন ইউনূস সাহেব আবেদন করে দেখা করেছে তারেক জিয়ার সাথে, তাও আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। কেন করি? গণতন্ত্রে বা দেশের স্টেবল সিচুয়েশন করতে হইলে এরকম বড় স্টেক হোল্ডারের সাথে তার আলোচনা করা দরকার, আলোচনা সবসময়ই করা দরকার। সংকটের এরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমার ধারণা কোনো দায়িত্বশীল রাজনীতিবিদ এ ধরনের মন্তব্য করতে পারেন না। তাদের দলের উচিত হবে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের মধ্যে বৈঠক সফল হলে পতিত আওয়ামী লীগ আরও অপ্রাসঙ্গিক হয়ে উঠবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। ইউনূস তারেক বৈঠক নিয়ে কৌতূহল বাড়ছে দেশের রাজনৈতিক অঙ্গনে, যাকে ইতিবাচক হিসেবে দেখছে দলগুলো। বিএনপি বলছে এটি হতে পারে রাজনীতির টার্নিং পয়েন্ট, অন্যদের কাছে নির্বাচনের সময় কিংবা জুলাই ঐক্যের ফাটল মেরামতের উদ্যোগ। তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। অতীতেই বাংলাদেশে রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচনের দিন তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বাদানুবাদের রাজনীতির বহতা নদীর জল গড়িয়েছে অনেক। তাই ঢাকা থেকে প্রায় 8000 কিলোমিটার দূরে লন্ডনের ডরচেস্টার যেন হঠাৎই হয়ে উঠেছে দেশের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। সেখানেই শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দল যাকে বলছে রাজনীতির টার্নিং পয়েন্ট। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি, যদি সবকিছু সঠিকভাবে চলে। দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর চোখও এখন লন্ডনে। আমরা মনে করি একজন রাজনৈতিক নেতা রাষ্ট্রের দায়িত্ব পালন করি যে কোনো ব্যক্তির সাথে যে কোনো স্থানে সৌজন্য সাক্ষাতে মিলিত হতে পারে, এটা ইতিবাচক রাজনীতিরই একটি অংশ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারেক রহমান ছাড়া আর অল্টারনেটিভ তাদের কোনো নেই। সেই জায়গার থেকে এই বৈঠকটা মনে করি বাস্তবতায় প্রাথমিকভাবে আমরা ভালো হিসেবে দেখছি। ইতিমধ্যেই সরকারের সাথে বিএনপি বা দলগুলোর যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে নির্বাচনের তারিখ বা শিডিউলকে কেন্দ্র করে, আমি নিশ্চয়ই আশাবাদী এই আলাপ আলোচনার ভেতর দিয়ে হয়তো এটা কাছাকাছি জায়গায় আসা যাবে।
ধারণা করা হচ্ছে আলোচনায় চেষ্টা থাকবে জুলাই ঐক্যের ফাটল মেরামতের, পাশাপাশি উঠে আসতে পারে নির্বাচন সংস্কার কিংবা জুলাই সনদ সহ দেশের সার্বিক পরিস্থিতি, যাকে ঘিরে দেশের রাজনীতির আকাশে এখন উঠছে প্রত্যাশার বেলুন। আমরা আশা করব বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি অবশ্যই এই শহীদের আকাঙ্ক্ষা, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেটার জন্য যে আমূল পরিবর্তন দরকার সেই পরিবর্তনের প্রতি আশা করি তিনি সাড়া দিবেন এবং এটার প্রতি শ্রদ্ধাশীল হবেন। তারেক রহমানকে নিশ্চয়ই কিছু বিষয় তিনি অফার করবেন, তাদের ভাবনা চিন্তা কি, আলাপ আলোচনা কি। আর তারেক রহমান যখন কথা বলবেন তিনি তো শুধু বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন হিসেবে কথা বলবেন না, একই সাথে রাজনৈতিক দলগুলোর যে চিন্তাভাবনা, যে আকাঙ্ক্ষা বা জনগণের যে দাবি, তো নিশ্চয়ই সেটাও তিনি বিবেচনার মধ্যে রেখেই তিনি কথা বলবেন। কিন্তু তারপরে যদি বোঝা যায় আলাপ আলোচনা করে যে ডিসেম্বরের পরে আর 15 দিন কি জানুয়ারি মাসটা হয়তো লেগে যেতে পারে, আমার মনে হয় না আলাপ আলোচনা করে তারিখ পুনর্নির্ধারণ হলে এটা নিয়ে কোনো সমস্যা হবে। বহু আকাঙ্ক্ষিত এই বৈঠকে কি হবে সমঝোতা, নাকি উল্টো বাড়বে বৈরিতা? উত্তরটা আপাতত সময়ের হাতেই তোলা থাকছে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। ঈদুল আজহার লম্বা ছুটির পর রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকেই। কেউ আসছেন পরিবারের সদস্যদের নিয়ে, আবার কেউ একাই ফিরছেন চাকরির তাগিদে। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপ দেখা যায়, তবে রেল যাত্রায় তেমন কোনো ভোগান্তির খবর মেলেনি। সময় মতোই স্টেশনে পৌঁছেছে বেশ কিছু ট্রেন, তবে সিলেট ও রংপুরের ট্রেন নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা দেরিতে পৌঁছে। এদিকে লঞ্চেও ঢাকায় ফিরছেন দক্ষিণবঙ্গের মানুষ। ভোর থেকেই ভিড় ছিল সদরঘাটে। ট্রেন ও লঞ্চ ছাড়াও যাত্রীদের ভিড় আছে বাস টার্মিনালে। তবে যাত্রাপথে তেমন কোনো ভোগান্তি না থাকলেও বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন অনেকে। অনেক সুন্দর ছিল জার্নিটা এবং কোলাহল মুক্ত ছিল, পরিবেশটা অনেক ভালো আর কি। টিকিটে কোনো ঝামেলা হয়নি, সমস্যা নেই, যাওয়ার সময় জ্যাম বাজে নাই, আসার সময়ও বাজে নাই। আমি নোয়াখালী থেকে আসছি, রোডে কোনো যানজট ছিল না। আমি মোটামুটি সুস্থভাবে আল্লাহ পাক আমাকে এখানে আনি পৌঁছাইছে। পানিতে টুইটম্বুর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, দূরের পাহাড় যেন মিলেমিশে একাকার জলরাশিতে। এমন সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন পর্যটকরা, কিন্তু তাদের কিছু বেপরোয়া কর্মকাণ্ডে নষ্ট হচ্ছে প্রকৃতির এই শান্তকোণ, হুমকিতে জীববৈচিত্র্য। টাঙ্গুয়ার হাওরের বিস্তৃত জলরাশিতে নীরবতার বদলে এখন গান বাজানার কর্কশ শব্দের দূষণ। এতে প্রকৃতি হারাতে বসেছে চিরচেনা শান্ত রূপ। সেই সাথে উচ্ছৃঙ্খল যুবকদের বেপরোয়া আচরণে হুমকির মুখে হাওরের জীববৈচিত্র্য। নাগরিক জীবনের ব্যস্ততাকে ছুটি দিতে প্রশান্তির খোঁজে পর্যটকদের ভিড় জমে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। অথচ নৌকায় উচ্চ শব্দের এমন গান বাজনা আর নাচানাচিতে বিরক্ত তারা। এই উচ্চস্বরের গান বাজনার কারণে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য এবং টুরিস্টদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াইছে। উচ্চস্বরে বাদ্যবাজনা বাজে এবং আবর্জনা, প্লাস্টিক, বোতল এইগুলি যেন নদীতে না ফেলে, তাতে আমাদের পরিবেশের ক্ষতি হয়। যদিও বিষয়টি অবগত বলে জানালেন কর্তৃপক্ষ, বলেন এসব বন্ধে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। মূল টাঙ্গুয়ার হাওরে কোনো ইঞ্জিন চালিত যান প্রবেশ করতে পারবে না। এর আগে ইঞ্জিন চালিত যানগুলোকে আটকে দিতে হবে এবং মূল টাঙ্গুয়ার হাওরে হাতে চালিত যান দিয়ে পর্যটকরা চলাচল করবেন। যারা হাওরে বেড়াতে আসছেন তারা যেন প্লাস্টিক দূষণ না করেন, তারা যেন বর্জ্য না ফেলেন, এই ধরনের একটি প্রতিশ্রুতি তারা দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। উচ্চস্বরে গান বাজনা করা টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ এবং যে কোনো উচ্চস্বরে গান বাজনা করা হলেই তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে স্থানীয় পর্যটনের প্রসার ও পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতার উপরই জোর দিলেন পরিবেশ কর্মীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণ নিয়ে চলছে জল্পনা কল্পনা। লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের আগের 24 ঘন্টার 17 ঘন্টায় আকাশে ছিল বিমানটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে গুজরাট সরকার ও কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রণালয়। উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত বিমানের একটি ব্ল্যাক বক্স। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। আহমেদাবাদে মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় 240 জনের বেশি প্রাণহানির পর সামনে আসছে নানা প্রশ্ন। AC is not working at all.
একই বিমানে দিল্লি থেকে আগত এক যাত্রীর ভাইরাল ভিডিওতে দেখা যায় আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া বিমানটির এসি ত্রুটিযুক্ত হওয়ায় গরমে বিরক্ত যাত্রীরা কাজ করছিল না সিটে লাগানো সুইচগুলোও। জানা যায় বুধবার প্যারিস থেকে দিল্লি ফেরে বিমানটি বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে গুজরাটের আহমেদাবাদে যায়, অর্থাৎ 24 ঘন্টায় 17 ঘন্টা আকাশে ছিল বিমানটি। এরপর আহমেদাবাদ থেকে বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে। কোনো যান্ত্রিক ত্রুটি থাকলে কেন তা নিরূপণ করা যায়নি সেসব প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছে গুজরাট সরকার ও কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রণালয়। বিধ্বস্ত বিমানের একটি ব্ল্যাক বক্স এরই মধ্যে উদ্ধার করা হয়েছে, দ্বিতীয়টি উদ্ধারে কাজ চলছে। বিমান পরিচালনাকারী সংস্থা এয়ার ইন্ডিয়া বলছে দুর্ঘটনা তদন্তে সময় লাগবে। ভয়াবহ এই দুর্ঘটনায় আমরা মর্মাহত। এয়ার ইন্ডিয়ার জন্য এটি খুবই কঠিন সময়। অনেকের অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর এখন দেওয়া সম্ভব নয়। তদন্তের পর দুর্ঘটনার কারণ বেরিয়ে আসবে, তদন্তে সময় লাগবে। এখন যা করা প্রয়োজন আমরা তা করছি। স্বজনদের জন্য বিশেষ হেল্পলাইন চালু করেছি, যত দ্রুত সম্ভব আমরা তাদের তথ্য দিতে কাজ করছি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি, পরে হাসপাতালে খোঁজখবর নেন আহতদের। মাসুম রাব্বি, চ্যানেল 24। খেলার খবর জানাবো। ওয়ানডের নেতৃত্ব পেয়ে দল সাজানোর বার্তা দিয়েছেন মেহেদী মিরাজ। গুরুত্ব পাবে ফলাফল। ড্রেসিং রুমের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চান নতুন অধিনায়ক। টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান তার। শ্রীলঙ্কার বিপক্ষে মিরাজের লক্ষ্য সিরিজ জয়। ক্রিকেট বোর্ডের অকস্মাৎ সিদ্ধান্ত। লঙ্কা সফরের একদিন আগে মেহেদী মিরাজ জেনেছেন তিনি বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক। হঠাৎ নেতৃত্ব পেলেও রোমাঞ্চিত এ অলরাউন্ডার। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন পরিকল্পনা জানানোর পর আর আপত্তি করেননি মিরাজ। ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি, দায়িত্ব দিব, কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব। কঠিন চ্যালেঞ্জের মুখে ওয়ানডের নেতৃত্ব পেয়েছেন মেহেদী মিরাজ। 2023 বিশ্বকাপে দলের যাচ্ছে তাই পারফরমেন্স। এরপর 14 ওয়ানডে 10টিতে হেরেছে টাইগার্স। প্রথম লক্ষ্য দল গঠনে ভূমিকা রাখার পাশাপাশি ড্রেসিং রুমের সুষ্ঠু পরিবেশ। যেই ড্রেসিং রুমে থাকে না কেন সে যেন ফিল করে যে না আমি একা নয়, আমার সাথে সবাই আছে। কারা অপরচুনিটি পাবে, কিভাবে সেট করতে হবে, এক বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু সেট করা যাবে। তবে প্রশ্ন উঠেছে ওয়ানডের অধিনায়ক থেকে নাজমুল শান্তকে সরানোর প্রক্রিয়া নিয়ে। 1 বছরের চুক্তি শেষ হওয়ার পর হঠাৎ মিরাজকে ক্যাপ্টেন্সি দেয়া ভালো উদাহরণ কি? অনিশ্চিত পথ চলায় শান্তর সাথেও আলোচনা করেছেন মিরাজ। আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কত দূর নিয়ে যেতে পারি। আমরা তো সবাই জানি সিচুয়েশন কিভাবে ঘটে, সো আমার কাছে মনে হয় আমরা সবাই মেন্টালি ওইভাবে প্রিপারেশন নেই সবসময়। দায়িত্ব নিয়ে লঙ্কা সিরিজে জয়ের বার্তা দিয়েছেন নতুন অধিনায়ক। টপ অর্ডারের কাছে প্রত্যাশা ধারাবাহিক পারফরমেন্স। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10-এ নেমে যাওয়ায় গুরুত্ব পাবে জয় পরাজয়ের হিসাব। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে চাবো যে ওডিআই টিমে যারা টপ অর্ডার ব্যাটসম্যান আছে তারা যেন স্কোর করে এবং ভালো করে এবং দিন শেষে যেন আমরা রেজাল্ট করতে পারি। সো আমার কাছে এটা ম্যাটার করে না যে আমি ব্যাটিং পেলাম কি করলাম, বাট আমার কাছে যে জিনিসটা ম্যাটার করে যে দিন শেষে টিম রেজাল্ট করানোটা। জাতীয় দলের নেতৃত্ব আগেও দিয়েছিলেন মেহেদী মিরাজ, তবে এবার পূর্ণাঙ্গ অধিনায়ক। শুভকামনা জানিয়েছেন বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল। থ্যাংক ইউ ভাই। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এই ছিল দুপুর 1টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।